জিওপলিটিক্যাল সারফেসে আজকে এমন এক মেজর ডেভেলপমেন্ট আমাদের সামনে এসছে, তা কিন্তু ভারতের ভবিষ্যতে জিওপলিটিক্যাল পলিসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আমাকে 8 থেকে 10 মিনিট দিন, আমি আপনাদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব কেন জাপান এবং ভারতবর্ষের মধ্যে একাধিক যে চুক্তি আজকে হলো তা ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের সামাজিক অবস্থান এবং রাজনীতি আন্তর্জাতিক স্তরে বদলে দিতে পারে। জাপান কিন্তু এই মুহূর্তে টপ 5 যাদের জিডিপি মানে সর্বাধিক সেই লিস্টে কিন্তু আছে। কিন্তু হঠাৎ করে শেষ 1 থেকে 2 মাস জাপানে এক মেজর ক্রাইসিস দেখা যায়। তারা তাদের চালের যে যোগান, সেই যোগান নিয়ে এমন এক সমস্যায় পড়ে যা জাপানের ইতিহাসে এর আগে এই অবস্থা কিন্তু তৈরি করেনি। তারা এবার চাল কোথা দিয়ে পাবে তা নিয়ে কিন্তু একাধিক গবেষণা করতে শুরু করে এবং তারা অবশেষে এখন ভারতের কাছে এসে পৌঁছায় এবং ভারতের কাছ থেকে তারা চাল চায়। মনে রাখবেন, আমরা বাঙালিরা যে চাল খাই, জাপানিজরা কিন্তু সেই চাল তাদের খাদ্য দ্রব্য হিসাবে ব্যবহার করে না। কিন্তু নর্থ ইস্ট এরিয়ায় এমন কিছু জায়গা আছে যেখানে জাপানের ওই স্টিকি রাইস বলে, ওই স্টিকি রাইস কিন্তু এখনো তৈরি করা হয়। এক্ষেত্রে তারা চেয়েছে ভারতের সাহায্য, ভারত যেন এই ক্রাইসিস মুমেন্টে তারা ভারতকে যেন মানে সাহায্য ভারতের থেকে পায় এবং এই ক্রাইসিস মুমেন্টটা যেন উতরে যেতে পারে। যে খবর আমাদের সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে জাপানে 5 কেজি চালের দাম $29 বেশি, অর্থাৎ 1 মাসে চালের দাম দ্বিগুণ হয়ে গেছে, যা কিন্তু জাপানের অর্থনীতির জন্য অত্যন্ত বিপজ্জনক। এই মেজর ক্রাইসিস পয়েন্ট থেকে তাদেরকে বাঁচাতে পারে ভারত। এই মুহূর্তে জাপান কোন কোন দেশ থেকে চাল নিজেদের দেশে নিয়ে আসে? 1 নম্বর আমেরিকা, 2 নম্বর থাইল্যান্ড এবং চায়না। আমেরিকা, থাইল্যান্ড এবং চায়না যে পরিমাণ জাপানে এই মুহূর্তে চালের যোগান দিচ্ছে তা কিন্তু মানে যথেষ্ট পরিমাণে হচ্ছে না। ফলে তারা ভারতের সাহায্য চেয়েছে এবং এই মুহূর্তে ভারতও জাপানকে সাহায্য করতে চায়, কারণ 7 সিস্টার্সে জাপান ভারতের সঙ্গে এমন কিছু চুক্তি এ সপ্তাহে করলো তা কিন্তু আবার ভারতবর্ষের ক্ষেত্রে কাউন্টার টেরোরিজম এবং জিওপলিটিক্যাল 7 সিস্টার্সকে কেন্দ্র করে স্ট্র্যাটেজি ডিসাইড করতে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা নিতে পারে। দেখুন, এই মুহূর্তে এই পুরো ডিলটি কেন ভারতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ? প্রথম কথা, জাপানে কিন্তু আমেরিকার ডমিনেন্স চলে, অর্থাৎ চাল সাপ্লাইটাও করে কিন্তু আমেরিকা। অর্থাৎ আমেরিকা জাপানকে মানে কার্যত কন্ট্রোল করার চেষ্টা করে। ঠিক সেখানে দাঁড়িয়ে আমেরিকার চাল সাপ্লাই কমছে আর ভারতের চাল সাপ্লাই জাপানে বাড়ছে, সেটাই তো এক উল্লেখযোগ্য বিষয়। তথ্য কি বলছে? এই মুহূর্তে জাপান এবং ভারত নিজেদের মধ্যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই দুই দেশের ট্রেড ডেফিসিটও কিন্তু অত্যন্ত মারাত্মক। মানে জাপানের থেকে আমরা যত না জিনিস কিনি তার থেকে জাপান কিন্তু আমাদের থেকে অনেক বেশি জিনিস কেনে, অর্থাৎ ট্রেড ডেফিসিট এখানে মারাত্মক। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত যদি জাপানকে চাল পাঠায় তাহলে কিন্তু ট্রেড ডেফিসিটও কিন্তু কমতে পারে। তথ্য বলছে 2023-24 সালে আমরা জাপান থেকে নিয়ে এসেছিলাম $5 বিলিয়ন প্রোডাক্ট, আর জাপান আমাদের থেকে কিনেছিল $17.7 বিলিয়ন প্রোডাক্ট। অর্থাৎ এই ট্রেড ডেফিসিট কমতে পারে যদি ভারত জাপানকে এই অবস্থায় চাল পাঠায়, অর্থাৎ দুই দেশের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো জায়গায় যেতে পারে, যা কিন্তু দুই দেশের অর্থনীতি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকেও কিন্তু উজ্জ্বল করে। এই মুহূর্তে জাপান ইউএস এর কাছে গেছে, সাউথ কোরিয়ার কাছে গেছে, তাইওয়ানের কাছে গেছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা তাদের চালের যে যোগান তা কিন্তু কমপ্লিট করতে পারেনি। এমনকি তাদের যে এমার্জেন্সি যে স্টক ছিল সেই স্টকও কিন্তু তারা ভেঙে ফেলেছে। এমনকি তারা WTO এর কাছে গিয়ে আবেদন করেছে যে তাদের যে ফ্রি ইম্পোর্ট কোটা, সেই কোটা যেন অবিলম্বে কার্যকারী করা হয়। অর্থাৎ সব মিলিয়ে মেজর ক্রাইসিসে জাপান, এই মুহূর্তে জাপানের পাশে দাঁড়িয়ে পড়েছে ভারত এবং ভারতবর্ষ জাপানকে প্রতিশ্রুতি দিয়েছে তারা যেই ধরনের চালে অভ্যস্ত, সেই জাপোনিকা স্টিকি রাইস, এই রাইসের সরবরাহ তারা নর্থ ইস্ট থেকে পাঠাবে এবং দুই দেশের মধ্যে যে সম্পর্ক এর আগে ছিল সেটাই বজায় থাকবে। এর জন্য ভারতবর্ষ নর্থ ইস্টেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিতে শুরু করেছে। তারা লজিস্টিক সাপোর্ট বাড়াতে শুরু করেছে চাষিদের, এমনকি তারা স্কেল আপ করছে, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বাড়াচ্ছে, মিলিং প্রসেস অনেক বেটার করছে। ফলে যেন তেন প্রকারে
জাপানের পাশে ভারতবর্ষ দাঁড়াতে চাইছে এবং বাৎসরিক 500K to 700K চাল এই মুহূর্তে জাপানকে পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। ভারতের লাভটা কি? অনেক লাভ আছে। তারপর আমি বলবো সেভেন সিস্টার্স ওরিয়েন্টেড ভারত জাপানের সঙ্গে কি এমন চুক্তি করলো যা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ কিংবা কিছুটা চীন দুপক্ষরই ঘুম উড়িয়ে দিতে বাধ্য। দেখুন, প্রথমত ভারতের লাভ হলো আমেরিকার সঙ্গে যে জাপানের যে চুক্তি তার মাঝখানে যখনই ভারত ঢুকে পড়লো তখন কিন্তু ভারতের উপর জাপানের চাল ওরিয়েন্টেড ডিপেন্ডেন্সি অনেকটা বেড়ে যেতে পারে। ফলে ভারতবর্ষ বুঝিয়ে দিল যে তারা কোনো অংশে দক্ষিণ এশিয়ার কোনো পার্টিকুলার নির্দিষ্ট ছোট্ট দ্বীপও যদি হয় সেখানে তাদের ডমিনেন্সকে বজায় রাখতে চায় এবং শেষ অবধি ডমিনেট বজায় রাখার জন্য পুরো বিষয়টার মধ্যে ঢুকে পড়তে পারে। পাশাপাশি এই মুহূর্তে জাপান তো বিশ্বের টপ ইকোনমিক্যাল যে কান্ট্রিগুলো আছে তাদের 1 নম্বর একটা জায়গা। ফলে চায়নার পাশাপাশি জাপানের সাথে সম্পর্ক ভালো করা মানে প্রকারান্তরে ওয়েস্টার্ন কান্ট্রির উপর প্রেশার ক্রিয়েট করা, যা ভারতবর্ষ কিন্তু এক্ষেত্রে করলো। পাশাপাশি আরো একটা বিষয়, এখানে ভারতবর্ষের সঙ্গে জাপান মিউচুয়ালি বেনিফিটেড হওয়ার জন্য চুক্তি করতে শুরু করলো। এই মুহূর্তে ঠিক হয়েছে জাপান ভারতবর্ষের নর্থ ইস্ট, যে নর্থ ইস্ট নাকি মোহাম্মদ ইউনুসের ভাষায় ল্যান্ডলকড বাংলাদেশ দ্বারা, সেখানে 22,000 কোটি টাকা ইনভেস্ট করবে এবং এই চুক্তি আগের মাসে হয়েছে। অর্থাৎ এতদিন জাপান ভারতবর্ষের পাশে ছিল, আজকে ভারত জাপানের পাশে দাঁড়ালো এবং এই 22,000 কোটি টাকার পাশে এমন কিছু ঘোষণা আজকে ভারতের পক্ষ থেকে সামনে এসছে তা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনুস কিংবা বাংলাদেশের যে ষড়যন্ত্র নর্থ ইস্টকে কেন্দ্র করে তা কিন্তু এক নিমেষে ভেস্তে দিতে পারে। দেখুন, জাপান এখানে কোন কোন সেক্টরে ইনভেস্ট করবে তাহলেই বুঝবেন কেন এই চুক্তিটা ভারতের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। জাপান এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইনভেস্ট করবে, ওয়াটার সাপ্লাই ইনভেস্ট করবে, স্যানিটেশনে ইনভেস্ট করবে, হেলথ কেয়ারে ইনভেস্ট করবে, বায়োডাইভার্সিটি গেইন করতে ইনভেস্ট করবে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, ভারত সরকার নর্থ ইস্টকে কেন্দ্র করে এবার এমন অ্যাগ্রেসিভ একাধিক পলিসি নিচ্ছে তা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেরও রাতের ঘুম কেড়ে নিতে পারে। মোহাম্মদ ইউনুসের টার্গেট পয়েন্ট ছিল এই সেভেন সিস্টার্স। তারা একাধিক সময় এমন অশান্তকর কিছু কথাবার্তা বলেছিলেন যেন সেভেন সিস্টার্সকে যারা যেমন তেমন করে হোক দখল করতে চায়। আর ভারতবর্ষের বিপক্ষে অভিযোগটা কি ছিল? ভারতবর্ষ নাকি উত্তর পূর্বের এই রাজ্যগুলোকে ঠিকঠাকভাবে পরিচর্যা করে না, এদের দিকে ধ্যান দেয় না, ফলে এইখানকার সাধারণ মানুষ নাকি ভারত সরকারের উপর ক্ষিপ্ত। আর এবার ভারত সরকার তাদের অ্যাগ্রেসিভ জিওপলিটিক্যাল পলিসি এতটাই বদলে ফেলেছে যে সরাসরি মোহাম্মদ ইউনুসের এই ষড়যন্ত্রকে আইডেন্টিফাই করেছে এবং আইডেন্টিফাই শুধু করা নয়, পাল্টা স্টেপ হিসাবে জাপানের মতো শক্তিশালী এক রাষ্ট্রকে সেভেন সিস্টার্সে ইনভাইট করেছে এবং 22,000 কোটি টাকার একটি চুক্তি হয়েছে যা ভারতবর্ষের নর্থ ইস্ট রোড নেটওয়ার্ক কানেক্টিভিটিংয়েও একটা ইমপ্রুভমেন্ট করার জায়গা কিন্তু চলে এসছে। ফলে একটা জিনিস একটু পরিষ্কার, ভারতবর্ষ এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে শুধুমাত্র জাপানের সুযোগ দেওয়ার জন্য নয়। জাপান যখন পুরো এই নর্থ ইস্টে ঢুকবে তখন এই জায়গার যে সিকিউরিটি যে জোন তা কিন্তু 1 লাফে দ্বিগুণ ভাবে বেড়ে যাবে। ভারত সরকারের মিলিটারি ইনভলভমেন্ট বাড়বে। জাপানের সরকারি আধিকারিকরা যখন এসব জায়গায় আসবে তখন কিন্তু জাপান এবং ভারতের মিলিত কোলাবোরেশন, সেই কোলাবোরেশন এতটাই শক্তিশালী হবে যে মোহাম্মদ ইউনুসের ষড়যন্ত্র কোনো অবস্থাতেই খাটবে না। পাশাপাশি যে অতি ইম্পর্টেন্ট কথা যেটা আমি বললাম, নর্থ ইস্ট নেটওয়ার্ক কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট, যার জন্য জাপান নাকি 800 কোটি টাকা অতিরিক্ত ইনভেস্ট করবে। অর্থাৎ 22,000 কোটি টাকা প্লাস আরো 800 কোটি টাকা, 22,800 কোটি টাকার ডেভেলপমেন্ট জাপান ভারতবর্ষের কেবলমাত্র নর্থ ইস্টে করবে, যা ভারতবর্ষের অ্যাক্ট ইস্ট পলিসির অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট। এবার জাপানকে যখন আপনি নিয়ে এলেন তখন এটা বাস্তব, চায়না কিন্তু এই বিষয়টা নিয়ে অত্যন্ত তৎপরতা দেখাতে শুরু করবে। চায়নার গেম প্ল্যানটা ছিল কিন্তু নর্থ ইস্টকে অশান্ত রাখো, ভারতবর্ষকে ইনভলভ করে দাও নর্থ ইস্টে, অন্যদিকে পাকিস্তানকে পিছন থেকে সাপোর্ট করো। পাকিস্তানের বিপক্ষে ভারতবর্ষ যখনই মিলিটারি অ্যাকশনে যাবে তখন ভারতবর্ষ ইনভলভ হয়ে যাবে পুরো বিষয়টায়। এই যে সবসময় বিজনেস রাখো, কখনো পাকিস্তানকে দিয়ে বা কখনো বাংলাদেশকে দিয়ে, এই পুরো প্ল্যানটাই কিন্তু ভেস্তে দেওয়ার জন্য ভারতবর্ষ এবার একের পর এক বিদেশি রাষ্ট্রের সঙ্গে এফডিআই ইনভেস্টমেন্ট আনার জন্য, অর্থাৎ ফরেন ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট আনার জন্য চুক্তিগুলো করছে। অর্থাৎ জাপানে যেরকম ভাবে গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট এতদিন হয়েছে, এবার নর্থ ইস্টও মোহাম্মদ ইউনুসের এই ষড়যন্ত্রকে ভেস্তে দেওয়ার জন্য ইন্ডিয়ার সঙ্গে এই ডেভেলপমেন্ট করার একটা প্রতিশ্রুতির জায়গায় গেল। এবং একটা জিনিস পরিষ্কার,
ওই আনসারুল্লাহ বাংলা না আরো কি সব টিম ফিম আছে যারা কথায় কথায় নর্থ ইস্টকে কেড়ে নেবে বলে, সেই পাল্টা দেওয়ার জায়গায় কিন্তু ভারতবর্ষ নিজেদের ঘুঁটিটা আস্তে 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 সাজাতে শুরু করেছে। মনে রাখবেন মায়ানমারের কালাদান প্রজেক্ট, যা আগে বাংলাদেশের ভিতর দিয়ে হওয়ার কথা ছিল, সেই পুরো প্ল্যান অফ অ্যাকশন কিন্তু স্থগিত করে দিয়েছে ভারত। অর্থাৎ বাংলাদেশকে বাইপাস করে নর্থ ইস্ট কানেক্টিভিটি জোরদার করেই কিন্তু কালাদান প্রজেক্ট হওয়ার কথা। সেটাই ছিল আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের মাস্টার স্ট্রোক। আর আজকে জাপানের সঙ্গে এই টাই আপ যখন সামনে এসছে, একটা জিনিস পরিষ্কার, ভারতবর্ষ যা ভেবেছে তা হয়তো মোহাম্মদ ইউনুস কিংবা চীন এখনো নর্থ ইস্টকে কেন্দ্র করে ভাবতেই পারেনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, বন্ধুর বিপদে পাশে থাকা, আর বন্ধুর আরো একটা বিপদে আরো এক বন্ধুর ঝাঁপিয়ে পড়া নিঃসন্দেহে আন্তর্জাতিক ক্ষেত্রে এক বড় নজির। যে চুক্তি আন্তর্জাতিক স্তরেও আজকে আলোচনা হচ্ছে, তা ভারতবর্ষ কিন্তু অনেক আগে ভেবেছে, আর ভেবেছে বলেই আজকে পুরো বিষয়টিকে তারা অফিসিয়ালি ফাইনালাইজ করতে পারলো। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।